सहर है कि प्यार है तेरा चुम्मा, कैसा ये खुमार है तेरा चुम्मा। अरे मैंने देखा नहीं तेरे जैसा कोई, मुझको तेरे सर की कसम। जहर है कि प्यार है तेरा चुम्मा, कैसा ये खुमार है तेरा चुम्मा। वेलकम टू टॉक ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা এখানে নোগা লাগালি নো কিস্তি অনলি মস্তি। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, আমি জানি না আপনারা কতজন এই গানটা শুনেছেন। এটা অক্ষয় কুমারের একটা সিনেমার গান, খিলাড়িও কা খিলাড়ি বা খতরো কে খিলাড়ি, দুটোর মধ্যে একটা। তো যাই হোক, অক্ষয় কুমার মানে খিলাড়ি কুমার নাম তো আর এমনি এমনি হয়নি, প্রচুর সিনেমা আছে যার নাম খিলাড়ি দিয়ে। তো এটা মমতা কুলকার্নি ছিল আর তার সাথে অক্ষয় কুমার ছিল। এই সিনেমাটা বেশ ভালো, আমার ভালো লেগেছিলো। তো সেখান থেকেই একটা গান আজকে আমার মনে পড়ে গেল, জহর হে কে প্যার হে তেরা চুম্মা। কেন বলেছি অবশ্যই বলবো। তো আজকে এখন কি নিয়ে ভিডিও হচ্ছে বলি। টিনের ভিডিও দেখলাম, টিনের মায়ের ভিডিও দেখলাম, সেখানে হাজারো নটঙ্কি, হাজারো নছল্লা সব কিছুই দেখেছি। কিন্তু গতকাল একটা দিন একটুখানি মানে বন্ধ রেখেছিলাম ভিডিও, কারণ হচ্ছে গিয়ে সবসময় একটা জিনিস মোনোটোনাস হয়ে যায় না, তো একটা দিন ছুটি নেওয়াও দরকার। কিন্তু রিলস করেছি, দু একটা রিলস করেছি, আপনারা খুব পছন্দ করেছেন। তো চলে আসি সবার আগে। আমি লাস্ট যেদিন ভিডিও করেছিলাম সেদিনকেও মনে হয় টিনের ভিডিও নিয়ে কিছু আমার বলা হয়নি। তো টিনের ওই যে ভিডিওটাতে গেল ওর বসিরহাট কোর্টে গেল, আর সেখানে কে গেল সাথে না, এই বক দাদার বউ। তো আপনারা ভালো করেই দেখেছেন বা জানেন যে এই বক দাদার সম্পর্কে নানান কথা হয়েছে, আমিও বলেছি। আমি কিন্তু বক দাদাকে যখন বলেছি, টিনের সম্পর্কে বলেছি যে এটা বোন না মধুবোন, আর সবসময় এইটা দেখাতাম। এটা মানে কি, মানে সম্পর্কটা সত্যিই কি মনের নাকি মানে টাকা পয়সার লেনদেনের সম্পর্ক। আমি কিন্তু কখনো ওর সাথে বকদাদার কোনো নোংরা সম্পর্ক বলে দিইনি। হ্যাঁ, প্রশ্ন মনে আসতেই পারে যে এই তো সবে আলাপ হলো, বয়সেরও প্রচুর ডিফারেন্স। এরকমও নয় যে একই বয়সী, জাস্ট একটু সম্মান রক্ষার্থে দাদাটা কি অনেক বেশ ভালো ডিফারেন্স বয়সের। তো সেক্ষেত্রে সেই রকম একটা এত ছোট মেয়ের সাথে হঠাৎ করে দুদিনের আলাপে গিয়ে চীনা রেস্তোরাঁয় বসে এরকমভাবে মদের গ্লাস সাথে করে দেখতে পাচ্ছি, এই জিনিসটা আমার সত্যি মানে জাস্ট অবাক লেগেছে। তো সেই জন্যই বলেছিলাম যে ভাই, নিজের বোনের মতো দেখলে এই জিনিসটা হতে পারে না। তো নিশ্চয়ই ব্যাপারটা এরকম কিছু আছে। কিন্তু যখন এই বকদাদার কড়া নির্দেশে টিনের বারণ ছিল অন্য কোনো রকম কোনো উকিল, যাতে কোনো উকিল বা কোনো রকম কোনো এই অ্যাডভাইস দেওয়ার মতো কোনো মানুষ তাদের সাথে যোগাযোগ, যখন দাদা বলেছিল বারণ, মানে একদম বারণ করে দিয়েছিল যে না, তুমি করতে পারবে না, হয় আমার সাথে বলো, হয় আমি তোমার বিষয়টা দেখব, না হলে যদি তুমি আরও অন্যান্য কারোর কাছ থেকে হেল্প নাও, তাহলে কিন্তু আমি এই বিষয়ে তোমাকে হেল্প করতে পারবো না। এরকম আমরা কিন্তু শুনেছি। আর আমি তো একদম, আপনারা জেনেই গেছেন যে আমি অনেক দিন আগের থেকে এই দাদার সম্পর্কে অনেক কিছু জানি, যেগুলো কিনা আমি কোনো কারণে আপনাদের সামনে বলতে বা আনতে পারিনি। কারণ জানেন, অনেক সময় আমাদের হাত পা বাঁধা থাকে। কিন্তু আমি কিন্তু প্রত্যেক সময় এনার সম্পর্কে একটা কথাই বলে গেছিলাম যে ইনি মানুষটি মোটেই খুব একটা সুবিধার নয়। তো যাই হোক, এখন শুনলাম ওনার যে একটা কল রেকর্ডিং আসলো, তাতে শুনলাম যে সুবিধার হোক বা না হোক, কিন্তু ওনার ইন্টেনশান একটু হলেও ভালো ছিল। কারণ উনি সঙ্গীতা ম্যাডামের সাথে যোগাযোগ করতে চেয়েছিলেন, মানে বিষয়টা সর্ট আউট করতে চেয়েছিলেন, একটা কোনো সমাধানের রাস্তা উনি খুঁজতে চেয়েছেন। তো সেখানে যে সমাধানের রাস্তা খুঁজতে চায়, তাকে সে মানুষটা যতই যেরকমই টেরা বেঁকা হোক না কেন, তাও তার সম্পর্কে আমাদের একটু ভালো আর কি সিগন্যাল আমরা পাই যে হ্যাঁ চলো। এনার স্বার্থ সরিয়েও উনি চেয়েছিলেন যে এই বাচ্চা মেয়েটা, মানে ওনার কাছে বাচ্চা বা আমাদের অনেকের কাছেই ছোট, তো সেই মেয়েটি আর কি, মানে বাচ্চা বলতে একেবারে ওই বাচ্চা নয়, মানে কথায় বাচ্চা, আমাদের চেয়ে অনেক বাচ্চা। তো সেই মেয়েটি আর কি যাতে লাইফটা একটা ট্র্যাকে চলে আসে। তো যাই হোক, সেক্ষেত্রে যখন এই ঘোড়ার সাথে যখন সম্পর্ক টিনের আর কি ছেদ হলো, আর যখন ওদের মধ্যে ঝামেলাটা তুঙ্গে হলো, বিশেষ করে জানেন যে কীরকমভাবে ঘোড়া নিজের যে অ্যাডভাইজার যে আছে, যে আর কি লিগ্যাল অ্যাডভাইজার, তাকে রীতিমতো টিনের কাছে পুশ করছিল যে তুমি এর কাছ থেকে হেল্প নাও, এর কাছ থেকে হেল্প বলতে এর কাছ থেকে তুমি সলা পরামর্শ নাও। তো সলা পরামর্শ তো নিশ্চয়ই এমনি কেউ দেবে না। ওর
হয়তো ওকে দিতে পারে, কারণ ওর সাথে সেরকম সম্পর্ক, ওকে ভালোবাসে। তাহলে সবাইকে তো আর খেরাত বাড়তে বসবে না। তো তার মানে যখনই সলা পরামর্শ দেবে, তো তার মানে আচ্ছা নেবেও, তার ফিজও নেবে। তো আপনারা জানেন যে টিনের এখন দু রকমের আর কি কেস চলছে, এক হচ্ছে বাচ্চা সংক্রান্ত আর এক হচ্ছে শ্বশুরবাড়ি সংক্রান্ত। তো এতদিনে আমরা সবাই জেনে গেছি যে শ্বশুরবাড়ি সংক্রান্ত মানে শ্বশুরবাড়িকে মাটির তলায় ঠেসে দিতে, শ্বশুরবাড়ির মানে পুরো সর্বনাশ করে দিতে যে কেসগুলো টিন করেছে, তার ফান্ডিং কিন্তু আসছিল কোথা থেকে না, আমরা শুনে নিয়েছি ব্যাঙ্গালোর থেকে। ব্যাঙ্গালোরে হয়ে আসছিল। এবার ব্যাঙ্গালোরে কোথায় আসছিল, মানে ব্যাঙ্গালোরে কোন কোন জায়গা থেকে আসছিল সেটা জানি না, মানে পৃথিবীর কোন কোন অংশ থেকে ব্যাঙ্গালোরে এসে পৌঁছাচ্ছিল সেটা আমরা জানি না, বা ব্যাঙ্গালোর নিজেই পুরোপুরি ফান্ডিং করছিল কিনা সেটা আমরা জানি না, কিন্তু শুনেছি ভায়া ব্যাঙ্গালোর এই টাকাটা টিনের কাছে আসছিল তার এই শ্বশুরবাড়িকে আর কি শেষ করার জন্য, যে কেসগুলো তার ফান্ডিংয়ের জন্য, ঠিক আছে। আর আরেকটা কি বাচ্চার সংক্রান্ত। তো সেই বাচ্চার সংক্রান্ত দেখছিল কে না আমাদের এই বকদাদা। তো টিন শুনেই নিয়েছেন, পরিষ্কার বলে দিয়েছে, বকদাদা নিজে স্বীকার করেছে যে একেবারে আমাকে অকপটে স্বীকার করেছে টিন যে আমার যে ব্যাঙ্গালোরের ননদ আছে সে আমাকে সব রকমভাবে হেল্প করছে। এই আমার 498A কেস, তারপর হচ্ছে তারা হচ্ছে গিয়ে বাতকুল্লার যে পরিবার তারা হচ্ছে বাচ্চা পাচারকারী, মানে সন্দীপের বাবা মা বাচ্চা পাচারকারী। তো এরকম ধরনের যে কেসগুলো করেছিল সেগুলোর জন্য ফান্ডিং কিন্তু ওই আর কি ব্যাঙ্গালোর থেকে আসছিল। আর যেটা আলাদা একটা সেটা বকদাদা উনি দেখছেন। তো সেক্ষেত্রে সেটাকেও যদি আবার দিয়ে দেয় আমাদের এই দালালকে, তাহলে তো খুব মুশকিল না। এদিকে বকদাদা নিজেই চাইছে যে তুমি ওই কেসটাও আমাকে দাও, এই কেসটা যেটা আমি দেখছি তাছাড়া ওটা দাও। সেক্ষেত্রেও টিন পরিষ্কার বলছে যে না ওটা আমি দিতে পারবো না, ওটা যেরকম চলছে ওরা দেখছে ওরা দেখুক, কারণ ওরা আমাকে অনেক হেল্প করেছে, অনেক বড় বড় NGO হ্যানা ত্যানা সবার সাথে আলাপ করিয়ে দিয়ে আমার হেল্প করেছে, তার উপর টাকা দিচ্ছে। তো ওটা ওরা করছে, তুমি বাচ্চার ব্যাপারটা যখন দেখছো সেটা দেখো। এবার সেটাও ধরে যখন আমাদের এই দালাল টানাটানি করছিল তখন কি করেছে টিন একদম দিয়েছে থুতনি বরাবর লাথি, একদম থুতনি বরাবর, হ্যাঁ থুতনি বরাবর আচ্ছা করে লাথি দিয়ে দিয়েছে, যার জন্য আর কি এই ঘোড়া হি করে উঠেছে। আর সেই ঘোড়া যখন হি করেছে তখন কি বলেছে যে এই বকদাদার সাথে যে ওর সাথে নিশ্চয়ই এমন কোনো সম্পর্ক আছে, কারণ ও তো যখন কিছু পায় না তখন দেখে কি করবে, তখন তার কোনো মানুষকে একজন যে নারী পুরুষ হয় তাহলে তাকে বিছানায় শুইয়ে দাও, যে নিশ্চয়ই এরকম সম্পর্ক আছে, সেই জন্যই বকদাদার তুই কেন সাথ ছাড়তে পারছিস না বলেছিল, মনে আছে? তো এই হচ্ছে স্বভাব। কিন্তু আজকে আবারও ওই ভিডিওটা দেখার পর আমি দেখলাম যে এই ঘোড়ার মুখে আবারও থুতনি বরাবর লাথি মেরেছে কে না আমাদের বকদাদার ওয়াইফ। যদি সত্যিই ওরকম নোংরা সম্পর্ক থাকতো তাহলে নিশ্চয়ই দাদার অবর্তমানে বৌদি এসে ননদের পাশে বা বোন যাই হোক তার পাশে এসে দাঁড়াতো না। তো সে দায়িত্ব নিয়ে শুধুমাত্র কোর্টে যায়নি, তাছাড়াও আমি ভীষণ বডি ল্যাঙ্গুয়েজ ফলো করি। তো যখন টিন আলাপ করে দিচ্ছিল তখন যেভাবে কাঁধে এরকমভাবে হাত রাখছিল তাতে আমার মনে হলো যে উনি আশ্বস্ত করছেন যে হ্যাঁ আছি, দাদা নেই তো কি হয়েছে, আমি আছি। তো ওই দৃশ্যটা আমার বেশ ভালো লেগেছে। তো যাই হোক ওই ভিডিওটার মধ্যে এটাই বললাম। তো এখন তো টিন ফিরে এসছে। তো একটা কথা বলি টিনকে আর টিনের পুরো পরিবারকে, যে এই একটা বিষয় নিয়ে আর কত আপনারা মানে জলঘোলা করবেন। প্রত্যেক কটা ভিডিওর মধ্যে মা বেটি সবাই সারা পরিবার শুধু ওই অরেঞ্জ সুটকেসটা পারলে আমার মুখের সামনে তুলে ধরে, এরকমভাবে তুলে ধরে। দেখলাম ওর মায়ের ভিডিওতে, সেখানেও দেখলাম এই সুটকেস নিয়ে কথা, একটা সুটকেসেই হয়ে যাবে, তুই বলছিলি আরেকটা নে বলে ভাই বোন দুজনে ঝামেলা করলো, সেখানেও ওই অরেঞ্জ সুটকেসটাকে কন্টেন্ট করলো, আমাকে ভালো করে দেখালো। তারপর দেখলাম টিনের ভিডিওটা, ওটাতেও ওইটাকে মানে ওই অরেঞ্জ সুটকেসটাকে নিয়ে সেটা থেকে বার করছে জিনিসপত্র, সেগুলো আমাকে ভালো করে দেখিয়ে দিল যে দেখো তুমি ভেবো না যে সুটকেসের ভেতরে ফোকলা রয়েছে, ফোকলা সুটকেসের ভেতরে নেই, এই যে সুটকেসের ভেতরে জামা কাপড় রয়েছে। মানে অদ্ভুত ভাই, কত রকমের কত অনুমান তো তোমার যে যারা দালাল কাম এজেন্ট কাম পোষ্য কাম গোলামগুলো রয়েছে তারা তো কত করেছে, মানে আমার চেয়েও কি মারাত্মক।
এই যে তোমার যে অনেকগুলোই দালাল আছে, প্রত্যেক কটা দালাল বলেছিল যে সন্দীপের নাকি বিয়ে হয়ে গেছে এই ভাদ্র মাসে সন্দীপের বিয়ে হয়ে গিয়ে তার সন্দীপের ফুলসজ্জা হয়ে গেছে। এই যে এত বড় বড় কথাগুলো বলেছিল, তো তার চেয়েও কি আমার এই অরেঞ্জ সুটকেসের অনুমানটা এত বড় হয়ে গেছে? তারপর আসানসোল বালির সাথে নাকি রাস্তার মধ্যে ইন্টু কুলুকুলু করেছিল, শুধু প্যান্টের চেনটা খুলতে পারিনি। কারণ ওটা বলতে পারবে না তো, কারণ ওটা বললে তো তখন সেখানে অনেক বিষয় চলে আসবে না, মেডিকেল টেস্ট না, তো সেক্ষেত্রে ওটা বলতে পারেনি, বলেছে যে বাদবাকি সব নাকি করেছে। কত বড় মানে কি বলবো, কত বড় তোমার যে দালাল কাম পোষ্যগুলো আছে, কত বড় চালবাজ, কত বড় ধড়িবাজ। তাদের কাছে কি আমার এই অনুমানটা মানে ধোপে টেকে যে বারবার করে শুধু ওই অরেঞ্জ সুটকেসটা দেখাচ্ছ? জানি না। তো যাই হোক, ভিডিও সবকটা দেখেছি, তো কোথায় কোনটা আগে দেখেছি কোনটা পরে দেখেছি আমার মনে নেই, কিন্তু বেশ কিছু জিনিস আমার যেগুলো চোখে লেগেছে সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন কিনা দেখলাম যে টিন বলল যে বৌদি মানে আমাদের ধানি লঙ্কার হচ্ছে গিয়ে আঙুল থেকে একটা নখ উঠে গেছে, মানে এক্সটেনশন যেগুলো করেছিল সেখান থেকে একটা নখ উঠে গেছে। তো টিন বলছে আসলে নখটা ওর বড় হচ্ছে, তো সেই জন্য নখটা খুলে পড়ে গেছে। আরে মানে ওই একমাত্র মানুষ, তুমি কি মানুষ না নাকি? চুল নখ আমাদের প্রতিনিয়ত বাড়ে শুনেছি, তাহলে সেই যুক্তি অনুযায়ী তো তোমারও একটা নখ খুলে যাওয়ার কথা, কিন্তু তোমার কি একটাও কোনো নখ খুলে পড়েছে? পড়েনি। কারণ জবের থেকে ওই নেল এক্সটেনশন করিয়েছো তবের থেকে তুমি কোনো কাজই করো না, মানে এই যে ঘরের যেসব কাজ যার জন্য জল ধরতে হয়, সাবান ধরতে হয়, এগুলো তুমি কিছু করোই না। তো যেখানে কিনা ওই এক্সটেনশন লাগানোর পরও এই মেয়েটা দিনের পর দিন খাটছে, এই বেলায় এই আমাবস্যা দেবী আর হচ্ছে গিয়ে তার যে যারা পোষ্যগুলো আছে তাদের চোখে লাগছে না যেটা ছোট বাচ্চা মেয়েকে মাথায় হাত বুলিয়ে কীরকমভাবে খাটিয়ে নিচ্ছে, মা তুমি ভালো পারো। সে মেয়েটা বাসন মাজা থেকে শুরু করে মাছ কাটা থেকে শুরু করে ঘর তো মোছেই, ঠাকুর দেওয়া, রান্না পর্যন্ত, হ্যাঁ ওর মা বলে হ্যাঁ করে বলে তুমি রান্না করো। আজকে দেখলাম এই টিনের মায়ের যে ভিডিওটা দিয়েছে তাতে কোনো ছবি নেই, কিন্তু সাউন্ডটা রয়েছে, সেখানেই দেখছি বলছে রান্নাটা তুমি করবে তো রান্নাটা আমি গুছিয়ে গেছি দিই, তুমি রান্নাটা করো। মানে কি জানবেন একটা জিনিস, আপনারা কতজন জানেন আমি জানি না, কিন্তু এটা সত্যি কথা যে আমাদের এই যে মুখ সেটা সূর্যের রোদে গিয়ে যতটা না ট্যান হয় তার চেয়ে দ্বিগুণ ট্যান হয় এই গ্যাসের সামনে থাকলে, মানে রান্না করলে। এই যে তেল চিটে রান্নাটা দেখবেন সবসময় আপনারা যে যার বাড়ির চিমনিটাকে ফলো করবেন, ওই চিমনিটার যেরকম হাল হয় আমাদের মুখের কিন্তু এক্স্যাক্টলি তাই হাল হয়। সেই জন্যই মানে এ ভালো করেই জানে, সেই জন্য রান্নাটা কোনোভাবে এড়িয়ে যায়। রান্নাটা অন্যকে দিয়ে করিয়ে নিতে পারলে ওনার মুখ আর কি ঝকঝকে থাকবে, নাহলে মুখের মধ্যে তেল চিটে একটা পড়ে যায়। খুব যত্ন না নিলে তাহলে কিন্তু এটা হতে মানুষের আর কি বেশি আর কি ট্যান পড়ে যায়। যেমন কিনা একটা মাসে একটা ফেসিয়াল করতে হয়। তারপর আমি তো এটাও শুনেছি যে রান্নাঘরে রান্না করতে যাওয়ার আগে অন্তত সানস্ক্রিন লাগানো উচিত, সানস্ক্রিন লাগিয়ে তারপর রান্না করা উচিত, তাতে কিনা ওই ট্যানটা কম হয়। তো যাই হোক, সেখানে দিন রাত খাটিয়ে চলেছে বাচ্চা মেয়েটাকে, লজ্জা করে না যার এইসবে 1 বছর হয়েছে, কি না শুধুমাত্র তার বরের ইনকাম নেই সেই জন্য তাকে মানে ট্রিক্স করে, তার ওপর কি পলিটিক্স করে যে তুমি ভালো পারো, তুমি সব ভালো পারো। তো ওনার মেয়ের নিজের আঙুল মানে খেতে হাতে চামচ দিয়ে খাচ্ছে, আর এই মেয়েটা সব কাজ করছে। ওটা তো আঠা দিয়ে লাগানো, ওই নখগুলো আসল নখের সাথে আঠা দিয়ে লাগানো। আর আঠা কি, আঠার মধ্যে যত জল পড়বে তত তাড়াতাড়ি সেই আঠা নরম হয়ে খুলে যাবে। তো জবের থেকে ও করে এসেছিল, ও একটা দিনও ওই আঙুলটা নিয়ে মানে রেস্ট পায়নি। শুধুমাত্র হয়তো বাপের বাড়িতে যখন ছিল তখন হয়তো কিছুদিন হয়তো কোনো কাজকর্ম করতে হয়নি, তাও জানি না। এই যা মেয়ে, তাতে আমার দেখে মনে হয় এই কাজ করবে, করেই দেবে। যে শ্বশুরবাড়িতে এরকম যাকে মানে বাবাসনা করিয়ে ভুলিয়ে ভালিয়ে বোকা বানিয়ে কাজ করিয়ে নেওয়া যায়, ওখানে ও নিজের মা, সেখানে ওকে তো বলতে হবে না, নিজেই হয়তো গিয়ে কাজ করবে। সবাই কি টিনের মতো নাকি যে গতর বাঁচিয়ে রাখবে? গতর পুড়ে না শ্বশুরবাড়িতে গতর কাজে লাগিয়েছে না এখানে কাজে লাগিয়েছে,
ওখানে চিন্তা করে দেখুন তো, অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত মেয়ে, যে সেখানে শ্বশুরবাড়িতেও ওই সমানে নেল এক্সটেনশন করে থাকতো। তো এগুলো দেখে না যে মেয়েটাকে কীরকমভাবে খাটানো হচ্ছে। তো আরেকটা জিনিস মজার দেখলাম যে ওরা হাসনাবাদে ঘুরতে যাবে, ঠিক আছে, তো সেখানে দেখলাম ওই আমাদের ধানি লঙ্কা ব্যাগের মধ্যে থেকে পয়সা বার করছে। তো ওর ইচ্ছা করে ওর শাশুড়ি জিজ্ঞাসা করছে কি হলো পয়সা, বলছে এই তো দিদি ভাই বলেছে আজকে আমাকে খাওয়াতে হবে, তাই জন্য 100 টাকা বলছে, 100 টাকায় হয়ে যাবে। চিন্তা করে দেখুন যে বাইরের থেকে প্রমোশনাল ভিডিও কে করে আসলো, পয়সা কে কামিয়ে আসলো, না টিন, আর খাওয়াবে কে, বৌদি। এগুলো কিচ্ছু না, ও টাকা দিতেই লাগেনি ওকে, ওটা শুধুমাত্র একটা কন্টেন্ট দেখানো, বোঝানো যে আমাদের যে ঘরের বউ তার কাছে 100 টাকা থাকে, তো ওর অ্যাকাউন্টটা দেখি, ওর যে পার্সোনাল অ্যাকাউন্ট, সেই পার্সোনাল অ্যাকাউন্টে অ্যাটলিস্ট 12,000 টাকা তো থাকা উচিত, তাই না? থাকা উচিত না? কারণ 12 মাসে 12,000 টাকা আমি কম করে ধরলাম, দেয় কি প্রত্যেক মাসে দেয়? দেখাতে পারবে না। টিনের অ্যাকাউন্টে 5 বছরে 5 লক্ষ টাকা ছিল, তাই তো? তাহলে এর অ্যাকাউন্টে অন্তত 1 বছরে 60,000 টাকা থাকা উচিত। আছে কি? আছে, আমি 1 লাখ ধরলাম না, বা আমি হাফ করে দিলাম, 50,000 টাকা আছে। এই বেলা মনে হয় না এই যে শাশুড়ি, তারপর হচ্ছে গিয়ে ননদ, সবার ভিডিওতে ও আসছে, ওকে দেখানো হচ্ছে, তো এটা ওকে বেঁচে খাওয়া হচ্ছে না? ওর অ্যাকাউন্টে কি 60,000 টাকা আছে, বা 50,000 টাকা অ্যাটলিস্ট আছে 1 বছরে? টিন কিন্তু ওর অ্যাকাউন্টে যখন ও 5 বছর পর বেরিয়ে এসছে তখন কিন্তু ওর অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা আছে। সেটা পরে সন্দীপ তুলে নিয়েছে, পরের কথা। বউই নেই তোলে, বউ কেন টাকা পাবে? যতদিন সম্পর্ক ছিল, যতদিন ও মিত্র ছিল, যতদিন ও আর কি ওর বউ ছিল, ততদিন ছিল। বউ নেই, পয়সাও নেই, খেল খতম, পয়সা হজম, তাই না? তো এটা হচ্ছে সম্পূর্ণ আর কি দেখানো যে ওর কাছে 100 টাকা আছে, ও খাওয়াবে। তো সেরকম আমরা টিনকেও প্রচুর খরচা করতে দেখেছি। একটা কথা চিন্তা করে দেখুন, 5 বছর, মানে 5 বছরে এই যে ওদের সম্পর্ক 5 লক্ষ টাকা, আমি মানছি যখন ও বেরিয়েছিল 5 লক্ষ টাকা ছিল, কিন্তু তার আগে কমসে কম 1-2 লাখ টাকা তো ছিলই। তাহলে এই যে এত দৈন্যদশা এদের ছিল, তারপর এই যে টোটোটা কিনতে সন্দীপ টাকা দিয়েছিল, কেন ওর বোন দিতে পারলো না? ওর বোনের তো নিজস্ব টাকা ছিল, কিন্তু সেটা দেয়নি। যখন ও এরকম ভালো ছিল, যখন ও শ্বশুরবাড়িতে ভালো ছিল, যতক্ষণ ওর মনে পুরনো প্রেম জেগে ওঠেনি ততদিন কিন্তু ঘুরেও তাকাতো না। এরা কিন্তু মানে অনেক দুস্থ অবস্থায় ছিল। আজকে চিন্তা করে দেখুন, ওর বাপের বাড়ির যে বাড়িটা, সেই বাড়িটা ইনকমপ্লিট না? ইনকমপ্লিট তো টিনের কাছে 5 লক্ষ টাকা ছিল, তাও কোনোদিনও মনে হয়নি যে না আমি বাবাকে কিছু টাকা দিই, বাড়িটা একটুখানি উপরের ঘরটা প্লাস্টার করুক, একটু নিচে যাই হোক একটু কম দামি টাইলস লাগাক, বা এই ধরনের যে খরচাগুলো, বাড়িটা একটু রং করা হোক, কোনোদিনও কিন্তু মনে হয়নি। তখন ওর কি মনে হয়েছিল? ওই বাতকুল্লার বাড়িটা, তখনও তো ওর মনে জেগে ওঠেনি। যখন জেগে উঠেছে, তখন যখন এখানে এসছে তখন বলেছে যে ওই বাড়িটা চাই না, বাবার বাড়ি আছে না, তখন ওর মনে হয়েছে। তারপর থেকেও তো এত টাকা ইনকাম করেছে, কই বাবার বাড়ির পেছনে ইনভেস্ট করেছে? ও তো মেয়ে, বাবা মায়ের সম্পত্তিতে যদি সমান অধিকার থাকে, যদি অধিকার সমান থাকে, তাহলে কেন দায়িত্বটাও সমান নিতে পারে না? নেওয়া তো উচিত, তাই না? আজকে যদি বাবা মারা যায়, তাহলে বাবার যে দেনাগুলো আছে সেগুলো কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে যে ছেলেকেই পূরণ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু বিবাহিত মেয়েরা এসে খুব কম করে না বলবো না, অনেকে করে, কিন্তু খুব কম করে, বা তাদের কাছে সেরকম মানে আশাই করে না মানুষ। ঠিক আছে, মেয়ের বিয়ে হয়েছে, কিন্তু বিবাহিত মেয়েদেরও কিন্তু সম্পত্তিতে পুরোপুরি অধিকার রয়েছে। তাহলে দেখেছেন, এই হচ্ছে ব্যাপার। কেন ওর মনে হয় না যে বাবার বাড়িটা একটু সুন্দর করি? মনে হয় না, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আসল বিষয়। তো এটা সম্পূর্ণ একটা দেখাওয়া যে আমাদের বৌমার কাছে টাকা আছে। তো বৌমার কাছে টাকা যদি সত্যিই থাকে তাহলে দেখবো আছে,
50,000 টাকা অ্যাকাউন্টে আছে, 1 বছরে 50,000 টাকা আছে, আছে কি? টিন তো ভালোই ওকে দিয়ে ইনকাম করলো, ভালোই ওকে বেঁচে বেঁচে খেলো, তাহলে ওর তো উচিত প্রত্যেক মাসে, তাহলে ওর উচিত ওর অ্যাকাউন্টে 5,000 টাকা করে দেওয়া, তাই না? তাহলেই হয়ে যাবে 5 বারং 60, 5 বারং 60, বছরে 60,000 টাকা। ওর যেমন বছর হিসাবে 1 লাখ টাকা, ওর 60,000 টাকা। ঠিক আছে, চলো, টিন আমাদের অনেক সুন্দরী, ফত্তা সুন্দরী, ও একটু গায়ের রঙটা চাপা, কিন্তু যতই যাই বলুন, পাশাপাশি যখন যাচ্ছিল ওই একটা সাদা প্লাজো সুন্দর পরেছিল, তার সাথে যে টপটা পরেছিল খুব স্মার্ট লাগছিল। মেয়েটার মুখশ্রীটা খুব সুন্দর, আর ফিগার তো সুন্দরী, তো সেখানেই বলছি খুব স্মার্ট লাগছিল। টিনের পাশে, টিন আর ওর মধ্যে বয়সের ডিফারেন্স কতটা হবে? অনেকটাই হবে নাকি, খুব বেশিও হবে না। তো যাই হোক, সেখানে টিনের পাশে ওকে কত সুন্দর লাগছিল, যেখানে টিন কিন্তু ফর্সা, ওর গায়ের রঙটা চাপা, কিন্তু তাও ওর ওই সাজটা, ওর ওই ড্রেসটাকে ক্যারি করাটা আমার বেশি ভালো লেগেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া ওরা করলো। আরেকটা জিনিস, মারাত্মক জিনিস দেখলাম, সেটা কি, যে চুরি করলো, গাছ চুরি করলো। দেখুন, গাছ চুরি কেন করতে হবে? যখন ও বিভিন্ন রকমের গাছ কিনতে পারে, তাহলে এই গাছটা চুরি কেন করতে হবে? হ্যাঁ, যখন মানি প্ল্যান্ট গাছটা নিয়েছিল, সেক্ষেত্রে বলেছিল যে মানি প্ল্যান্টটা সাধারণত কারোর বাড়ির থেকে চুরি করে নিতে হয়, তাকে না জানিয়ে নিয়ে চলে আসতে হয়, এটা সবাই জানে। তাই যাদের বাড়ির থেকে নেয় তারাও কিছু মনে করে না, তারা যদি দেখেও চোখের সামনে যে নিয়ে যাচ্ছে, কিচ্ছু বলবে না, কারণ এটা নিয়ম, এটা শুনেছি, এটা সবাই জানে। কিন্তু এরকমভাবে গাছ রাস্তা থেকে চুরি করা, আর শুধুমাত্র তাই নয়, চুরি করবে বলে ওরা রীতিমতো যন্ত্রপাতি নিয়ে বেরিয়েছিল, মানে বুঝতে পারছেন কতটা ক্রিমিনাল মাইন্ডেড। তো ওখানে একটা কুকুর ছিল, সে দেখে ভৌ ভৌ করছিল, আমি ভাবছিলাম একবার দিক বসিয়ে তো যাই হোক, যেটাই হোক, যে কারোর বাড়ির টবে না, ওটা বাড়ির বাইরে রাস্তার ধারে হয়ে রয়েছে, কিন্তু যদি সত্যি এরকম হয় যে হ্যাঁ রাস্তার ধারে রয়েছে, এটা আপনারও রাস্তা আমারও রাস্তা, তাহলে সেক্ষেত্রে বুক বাজিয়ে একদম গলা বাজি করে নিয়ে আসবে, দিনের আলোয় প্রকাশ্যে আলোতে গিয়ে নিয়ে আসবে। কিন্তু ওরাও জানে যে ওটা যাদের বাড়ি থেকে নিচ্ছে তাদের বাড়ির বাউন্ডারি লাইনে হয়ে রয়েছে, তারা বলবে না কিছু, কিন্তু এখান থেকে এদের মেন্টালিটিটা বোঝা যায় যে কতটা নিকৃষ্ট মেন্টালিটি। আর এই সব শেখাবে যে এই যে বাচ্চাকে নেব বলছে, 1 দিনের জন্য যদি দেখা করতে যায়, তার মধ্যেই এই ধরনের কুশিক্ষা পেয়ে আসবে যে রাস্তা থেকে গাছ চুরি করতে হয়, যেখানে কিনা ওদের বাড়িতে এত গাছ, সেখানে শেখাবে যে রাস্তা থেকে না গাছ চুরি করে নিতে হয়। এরকম, মানে এগুলো ভীষণ বোকা। এত টাকা এতদিকে যাচ্ছে, আর সামান্য একটা গাছ এরকমভাবে মানে যন্ত্রপাতি নিয়ে গিয়ে খুঁচিয়ে তুলে নিয়ে আসা, জাস্ট মানে ভীষণ বিরক্তিকর লাগলো। তো যাই হোক, আরেকটা কথা বলি, যেটা কিনা টিনের মায়ের ভিডিওর মধ্যে শোনা গেছে, সেটা হচ্ছে গিয়ে কি দেখা গেছে, যেটা হচ্ছে ওদের ফ্ল্যাট থেকে সব গাছগুলো নিয়ে চলে এসছে। ভালো কথা, ফ্ল্যাট থেকে গাছ তো চলে আসলো, তাহলে ফ্ল্যাটের জিনিসগুলো কোথায় গেল? চিন্তা করে দেখুন, যখন ভিডিওটা দিয়েছিল, হ্যাঁ, তো ততদিনে তো একটা মাসের আর কি পুরো আধা হয়ে গেছে, আধা মাস চলে গেছে। তো আধা মাস অবধি ওর জিনিসপত্রগুলো নিশ্চয়ই বাড়িওয়ালা উইদাউট এনি কোনো কারণে তার নিজের যে ফ্ল্যাটটা, সেটাকে আটকে রেখে ওর জিনিসপত্র থাকতে দেবে না, এটা তো একেবারেই হওয়ার কথা নয়, তাই না? তো সেক্ষেত্রে ওকে কী করতে হচ্ছে, তার মানে ও কি ফ্ল্যাট ছাড়েনি, ও মনে হচ্ছে ফ্ল্যাট ছাড়েনি, এই যে যেহেতু যাবে, এতগুলো দিন থাকবে না, সেই জন্যই ওই ফ্ল্যাটের থেকে শুধুমাত্র যেগুলো আর কি মরে যাবে বা নষ্ট হয়ে যাবে, সেই ধরনের জিনিসগুলো, যেমন কিনা হচ্ছে গিয়ে গাছগুলো, ওই গাছগুলোই শুধু নিয়ে এসছে, কিন্তু আর খুব একটা বেশি কিছু নিয়ে আসেনি। আর টুকটাক হয়তো জামা কাপড় যেগুলো পরে যাবে, তার মধ্যে হয়তো কোনো একটা জামা ওখানে ছিল, সেখান থেকে নিয়ে এসছে। যেমন কিনা আজকে বলছিল যে কোনোই প্যান্ট খুঁজে পাচ্ছে না, ও প্যান্ট না তো প্যান, ও তো আবার প্যান পরে, ওর মা টেনে চড়ে আর ও প্যান পরে, তো বলছিল একটাও প্যান খুঁজে পাচ্ছি না, কুর্তিটা পেয়েছি, প্যান খুঁজে পাচ্ছি না। তো প্যানগুলো গেল কোথায়? প্যানগুলো যাবে কোথায়? ঘর থেকে যাবে কোথায়? বুঝতে পারছেন? তো ওই ফ্ল্যাটটা কিন্তু থাকবে, কিন্তু ফ্ল্যাটের মনে হচ্ছে আমাদের আর কোনো ব্লগ ও দেখাবে না, আমার পরিষ্কার ধারণা। কারণ আমি আগেই বলেছিলাম যে যদি এই জিনিসপত্রগুলো ওর বাপের বাড়িতে ঢোকে, তাহলে বুঝবো যে ঠিক আছে, যে ও ফ্ল্যাট ছেড়ে দিয়েছে, জিনিসপত্রগুলো নিয়ে চলে এসছে। আর যদি না দেখা যায়,
তাহলে হয় ঘোনাবাড়িতে পৌঁছে গেছে, না হয় ও অন্য একটা ফ্ল্যাট নিয়েছে। তো ঘোনাবাড়িতে পৌঁছানোর না কোনো উপায়, তো ঘোনাবাড়িতে না পৌঁছানোর কোনো ব্যাপারই নেই। দেখলেন একজন পুরো খালি ঘর নিয়ে রেডি, পুরো খালি ঘর নিয়ে রেডি আছে, যে জিনিসপত্র আসবে ব্যাস ঢুকিয়ে দেবো। তার তো ঘর পুরো খালি, আর দুটো চড়ুই পাখি বসে আছে না তো সেই চড়ুই পাখি কিন্তু এই ফোকলাকে ধরিয়ে দিল। তো যাই হোক, এবার বলি যে গানটা কেন গাইলাম। তো সেদিন দেখছিলাম টিন যেদিন বসিরহাট কোর্টে যাচ্ছিল, তখন দেখছিলাম এরকম করতে করতে বলছিল যে কি কামড়ালো বলো তো, আমার এখানটা পুরো লাল হয়ে গেল, পুরো এরকম এরকম করছিল। তো ভালো করে আমি দেখলাম, টিন বলল পোকা, আমার মনে হলো সেই পোকাটা মনে হয় ফোকলা। মানে আমি বলছি না যে আমাদের ওই কাকার ছেলে ফোকলা কামড়েছে, আমি বলছি কি যে যেই পোকাটা কামড়েছিল সেইটা কি ফোকলা পোকা। কারণ এই যে দাঁত, দুটো দাঁতের মাঝখানে যখন দাঁতের ছাপ বসে তখন দেখা যায় তো দুটো দাঁতের মাঝখানে ফাঁকটা কত, দেখলাম যে একটা দাঁতের অংশ দেখা যাচ্ছে, আরেকটা না দেখাই যাচ্ছে না। হ্যাঁ, মাঝখানটায় অনেকটা গ্যাপ আছে, তাতে মনে হলো টিনকে যে কামড়েছে সেটা কোনো ফোকলা পোকা। তাই জন্যই দেখলাম গানটা গাইলাম যে জেহের হে কে প্যার হে তেরা চুম্মা। তো এমন কামড় দিয়েছে, কামড় দিতে গেলে তো একটু চুম্মাও লাগে তাই না, তো পুরো বিষ হয়ে গেছে। হ্যাঁ সত্যি সারা জীবনটাই বিষময়, তো সেই বিষে পুরো লাল হয়ে গেছে। সেই জন্য আজকে টিনকে এই গানটা ডেডিকেট করলাম। তো যাই হোক, এবার সবশেষে আসি কি, তো সেটা হচ্ছে গিয়ে মার। আমরা দেখেছেন সব বিষয় কিন্তু সামনে চলে আসে। এই যে শুনেছি সঙ্গীতা ম্যাডামের মুখে শুনলাম, এই যে বকদাদা বলেছে, একটা কল রেকর্ডিং শোনালো, সেখানে কি শুনেছি আমরা যে এই ফোকলা রীতিমতো মারে। আর এটা কিন্তু ফোকলা যে মারে এটা কিন্তু পরিষ্কার, মানে পুরোপুরি মুখে না বলেও এই ঘোড়া দালাল সে কিন্তু বলেইছিল যে কি জঘন্য ওরা কীরকম করে, তোমরা যদি শোনো তাহলে অবাক হয়ে যাবে। হ্যাঁ, তাছাড়া শুধুমাত্র তাই নয়, ওদের ফ্যামিলি যা জঘন্য যদি জানো তাহলে তোমরা অবাক হয়ে যাবে। টিন সব জানে, টিনকে সব বলা হয়েছে, তাও ও পাত্তা দেয় না, ও হাসে। কি করবে, ওর কিছু করার নেই। যেরকম ছেলেদের ফাটা বাসে আটকে যায় তেমনি টিনেরও আর কি জানি না, মেয়েদের যেভাবে আটকে যায়, তো ওরও তাই আটকে গেছে সব দিক দিয়ে। ও কাকে ছাড়বে? ওদিকে বলছে রুমালিকে ছাড়তে পারবে না, এদিকে বলছে বককে ছাড়তে পারবে না, এদিকে এই দালালগুলোকে ছাড়তে পারবে না, ওদিকে ফোকলাকে ছাড়তে পারবে না, এদিকে মা বাবাকে ছাড়তে পারবে না। অথচ ও স্বাধীনতা পেতে এসেছিল, তাই না? এখন দেখো কতগুলো মানে সেই যেরকম হয় না মাকড়সার জাল যেরকম থাকে, 8টা পা থাকে, তো 8 দিক দিয়ে তারা আর কি জাল বিছিয়েছে, তেমনি এরকম টিনের জীবনেও কিন্তু রয়েছে। টিনের জীবনেও এখন ওইরকম রয়েছে। ও নাকি স্বাধীনতা পেতে এসেছিল, এমন স্বাধীনতা যে বাড়িতে এসে একদিন রেস্ট নেয়নি। আবার দেখলাম যে ওই প্রমোশন কি যেন ইন্দাস ভ্যালি নাকি একটা আছে না, কড়াইটা, ওই কড়াইয়ের দেখলাম যে আবার ওটাকেও প্রমোশন করতে হবে। তারাও হয়তো সে ব্র্যান্ডও হয়তো তারা দিচ্ছে যে তাড়াতাড়ি করুন ম্যাডাম, কারণ জিনিস চলে এসছে না, জিনিস চলে এলে টাকা দিয়ে দিলে ওরা আর এক মুহূর্ত দেরি করে না, তাড়াতাড়ি বলে যে কত তাড়াতাড়ি আর কি আমাদের কাজটা করুন, আর কি ডেলিভার করুন। তো দেখলাম সেটা করবে বললো, কারণ ওর ইনস্টাগ্রামেও একটা স্টোরিতে দিয়েছে, আর ও যখন দেখাচ্ছিল যে এগুলো কাজ করবে, তো তাতেই বুঝলাম। তো যাই হোক, আমি তো আগেই বলেছিলাম যে আপনারা শুধু আমার কথা মিলিয়ে দেখে নেবেন। আমি আগেই বলেছিলাম যে আপনারা আমার কথা শুধু মিলিয়ে দেখে নেবেন। আমি বলেছিলাম কি যে টিন যা অভিযোগ, মিথ্যা অভিযোগ, বানাবাটি অভিযোগ সন্দীপের ওপর নিয়ে এসছে, সেই সমস্ত অভিযোগ ওর সাথে এই ফোকলা বাস্তবায়িত করে দেখাবে। যেমন কিনা সন্দীপের ওপর বলেছে যে ডোমেস্টিক ভায়োলেন্স সন্দীপ মেরেছে, সন্দীপ নাকি মারে, ওকে নাকি মারতো। তো এখন যে ও মার খাচ্ছে, ওর নিজের দাদাও স্বীকার করে নিল যে তুই তো মাসে একবার করে খাস, তো রোজ খায় কি মাসে একবার খায়, ওর পক্ষে তো জানা সম্ভব নয়। হয়তো মাকে বা বৌদির সামনে কোনো রকমভাবে বলেছে কোনো কথা যে ওই অসভ্য জানোয়ারটা কি করেছে, সেটা হয়তো ও বউয়ের মুখে শুনেছে বা মায়ের মুখে শুনেছে, বা ডাইরেক্টলি ওর সামনেই আলোচনা হয়েছে, ও শুনেছে, তাতে জানে। প্রত্যেক মাসেই একবার করে খাস আর কাঁদতে বসিস, আমার মনে হয় একদম কাঁদতে বসে। তো এখন কি করবে? ওকে তো ছাড়তে পারবে না, যতই মুখে বলুক না যে ফোকলার সাথে আমার সম্পর্ক নেই। এই কথাটা আমি বলে দিচ্ছি, কথাটা আমি আগেও বলেছিলাম যে যেদিন দেখবো যে ফোকলা ওদের বিরুদ্ধে মুখ খুলেছে, সেদিনকেই শুধু মানবো
যে ওর সাথে ওর সম্পর্ক নেই, তাছাড়া কোনোদিনও মানবো না, সম্পূর্ণটা নাটক। তো জানি না টিন হয়তো ছেড়ে দিতে চায়, কিন্তু ও ছেড়ে দিতে পারে না শুধুমাত্র এই কারণে, কারণ ফোকলা যা যা ওদের বাড়ির সম্পর্কে জেনে গেছে, ও যদি মুখ খোলে তাহলে এদের মুখ বন্ধ করে নিতে হবে। যদিও এদের লজ্জা বলতে কিছু নেই, আমি লজ্জার কথা বলছি না, কিন্তু যাই হোক, তার উপর কিছু কিছু তো ক্রিমিনাল অফেন্স। এখন যদি সত্যি ফোকলা যদি বলে দেয় যে হ্যাঁ, যেটা সন্দীপ বলেছে যে বাতকুল্লা থেকে অনেক গয়নাগাটি চুরি হয়েছে, যদি ফোকলা সমস্ত কিছু প্রমাণ দিয়ে দেখিয়ে দেয় যে হ্যাঁ নিয়ে এসছে, যেই ওকে ছাড়তে চাইবে ধরো ওটা দেখিয়ে দিল, সেই ভয়গুলোও তো আছে। তো এগুলো তো শুধু মানে ওই লজ্জার বিষয় না, এগুলো তো ক্রিমিনাল অফেন্সের মধ্যেও আসবে, পড়ে যাবে। তো সেই জন্য আর কি অনেক কিছু ভেবে ওর বিরুদ্ধেও মুখ খুলতে পারে না। সেম দালালের কাছেও টিন নিজে, আর তাছাড়া এই ফোকলাকে দিয়ে যা যা দিয়ে রেখেছে সেই জন্য মুখ খুলতে পারে না, কারণ দালালের কাছেও ওই আসানসোল বালির অথেন্টিক রয়েছে, যেহেতু দালাল আর টিন এরা সবাই নিজেরা ইনভলভ ছিল ওই মেয়েটাকে আর কি সন্দীপের পেছনে লাগাতে। তো কেউ ওরা দুজনের বিরুদ্ধে মুখ খুলতে পারবে না, ঠিক আছে। আর বাবা মায়ের সম্পর্কে তো শুনেই নিয়েছেন, আর নতুন করে কি বলবো, বলার আর কিচ্ছু নেই। তো টিন এখন ওকে চতুর্দিক দিয়ে সবাই জাস্ট লুটে পুটে খাবে, আর ওর কিচ্ছু করার নেই, ওকে কষ্ট করে হলেও ইনকাম করতে হবে, কারণ ইনকাম ছাড়া ওর আর কোনো পথ নেই। যেটাও ভেবেছিল না যে ব্লগিং করতে হবে না, এখন ব্লগিং তো দূরে থাক, ওকে খেয়ে না খেয়ে এই ধরনের প্রমোশনগুলোও করছে। সব পয়সা কেউ নিজের জন্য রাখতে পারছে? মানে এই যে ধরুন যখন ও বাতকুল্লা ইনকাম করতো তখন কি ছিল, একটা সংসার ছিল, সেই সংসারে একটা টাকা যেত আর একটা টাকার অংশ ওর কাছে যেত, আমরা সবাই শুনেছি আর সন্দীপ বলেছে। আর আমি এটা শিওর যে ওর টাকাটা হাত দেওয়া হতোই না, মানে ওকে সংসারে কিছু কন্ট্রিবিউট করতে হতো না, ও সমস্ত টাকা পয়সা এখান থেকে খরচা করতো, সব টাকা মানে সংসারের বাবদে যে টাকা সেখান থেকেই টিনেরও পার্সোনাল খরচা সমস্ত ও তুলতো, আর ওর টাকাটা পুরো ধরা থেকে যেত। হ্যাঁ, এটার প্ল্যানটা একটা অন্য ছিল, এটা ছিল হয়তো আমাদের সোনা বাবার জন্য, যে সোনা বাবার যদি পরবর্তীকালে পয়সা মানে পড়াশোনার জন্য যদি লাগে তখন টিনের অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া হবে, বাদ বাকি ওর অ্যাকাউন্টের ওর টাকাগুলো জাস্ট গচ্ছিত হয়ে জমা হচ্ছিল। বাট আজকেও যে টাকা ইনকাম করছে সব টাকা নিজে রেখে দিয়ে তারপর বাবার বাড়িতে বসে বসে খাচ্ছে, এরকম বলতে পারবে না। ওকে যে কোথায় কোথায় কী দিতে হয়, কোথায় কোথায় কী খরচা করতে হয় একমাত্র ওই জানে, আর এটা করে যেতে হবে। এটাও আমি বলে রেখেছিলাম, এই কথাটাও আমি বলেছি যে ইনকাম ডলারে করবে আর খরচা করবে কিসে না, টাকায় খরচা করবে এই উকিলদের পেছনে, এটাও একদম বাস্তবায়িত হবে। আর তাছাড়া আরও অনেক কিছু, ওই আরেকটা কথা বলেছিল না যে সন্দীপ রেট ফিক্স করে নিয়েছে, হ্যাঁ, তো এই ফোকলাও কিন্তু আজকাল মানে ওই তো ওর সমস্ত কিছু দেখছে, তো এটাও কিন্তু ওয়ান টাইপ অফ রেট ফিক্স করা, যে এই যে এত টাকায় হিললে হলো, যাও তুমি গিয়ে এখানে গিয়ে প্রমোশন ভিডিওটা করে এসো, এই প্রমোশনাল ভিডিওটা করো, এটাও কিন্তু এক রকমের রেট ফিক্স করা। ডাইরেক্ট শুধু শোয়ার রেট ফিক্স হয় না, তাছাড়াও অনেক রকমের ফিক্স হয়, কেউ গান গাইবে তার রেট ফিক্স হয়, কেউ নাচবে তার রেট ফিক্স হয়, এরকম বিভিন্ন রকমের রেট ফিক্স করার কথাটা বলেছিল না, সেটা কিন্তু ফোকলা নিজে করে দেখিয়ে দিয়েছে। টিনের যত প্রমোশনাল ভিডিওগুলো আছে তার সব বরাতেই ফোকলা নেয়, তো ওই ফোকলা কিন্তু ঠিক কত টাকা রেট একদম ঠিক করে নেয়। এটা কিন্তু যদি বলা হয় ওর সম্পর্কে কোনো ভুল কথা বলা হবে না, যে ফোকলাই টিনের রেট অলরেডি ঠিক করে নিয়েছে, যে কত টাকা দিয়ে ও কতটা ভিডিও করবে, শর্ট ভিডিও করলে কত টাকা লাগবে, বড় ভিডিও করলে কতটা লাগবে, গিয়ে প্রমোশন করলে কতটা লাগবে, এটাও ওয়ান টাইপ অফ বেচা, রেট ফিক্স করে বেচা, ঠিক আছে। আর বাদ বাকি যা বলেছি সমস্তটা হবে বা ভেতরে হচ্ছে, শুধু আমরা জানার অপেক্ষায়, ঠিক আছে। তো যাই হোক, এই ভিডিওটা এই অবধি রাখছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ, লাভ ইউ অল।